হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় আমরা যে এসএসসি জিডির ক্লাসটা করছি, সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে আমরা যেটা আজ করব 24 নভেম্বর 2021 সালে পরীক্ষা হয়েছিল তার সেকেন্ড এবং থার্ড শিফটে আসা মোট 25 করে 50টি প্রশ্ন আজ আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আজ 50টা প্রশ্ন মন দিয়ে দেখে নাও। আর এই ক্লাসটার টাইম হচ্ছে সন্ধ্যে 7 PM, সন্ধ্যে 7টার সময়। আরেকটা আমাদের রাত 8টার সময় আমাদের ক্লাস হচ্ছে এই ক্লাস এসএসসি জিডি ডাব্লিউবিপি প্রভৃতি পরীক্ষার জন্য তোমাদের ম্যাথ এবং রিজনিং ক্লাস। রাত 8টার সময় ক্লাসটা লাইভ হয়। তো তোমাদের এসএসসি জিডি ক্লাসের জন্য খুব পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। অবশ্যই রাত 8টার সময় সেই ক্লাসটা প্রত্যেকে দেখে নিও। আর হচ্ছে কি, তোমরা টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে। আর আরেকটা কথা, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা প্রত্যেকে সেভ করে রাখবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা। কারণ এই যে 2021 সাল এবং 2023 সালের মোট প্রশ্ন আছে জিকেতে, 3095টি প্রশ্ন আছে। এই প্রশ্নের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবে, তাহলে প্রসেস বলে দেবো যে কিভাবে পিডিএফটা তোমরা পাবে আর কত পেমেন্ট করতে হবে, সবকিছু বলে দেবো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। কি আছে প্রথম প্রশ্ন দেখবো। আজকের প্রথম প্রশ্ন দেখো, ড্যাশ ভিটিকালচার নামে পরিচিত। ভিটিকালচার নামে কি পরিচিত? ভিটিকালচার নামে কোনটি পরিচিত? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে ভিটিকালচার মানে হচ্ছে আঙ্গুর চাষ। আঙ্গুর চাষকে বলা হয় ভিটিকালচার। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আরো পরীক্ষায় তোমাদের থাকতে পারে। যেমন ফল ফল চাষকে কি বলা হয়? ফ্রুটিকালচার। কি কালচার? ফ্রুটিকালচার হচ্ছে ফল চাষ। ফুল বা ফুলের ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার, তো এটাকে কি বলা হয়? ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার। তারপর হচ্ছে মাছ 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 চাষকে কি বলা হয়? এদিকে হচ্ছে মাছ চাষ হচ্ছে তোমাদের সেরিকালচার। ঠিক আছে, সরি, এই যে রেশম কীট হচ্ছে সেরিকালচার। সেরিকালচার হচ্ছে রেশম কীটের চাষকে বলছে সেরিকালচার। আর পিসি কালচার, মাছ চাষকে কি বলা হয়? পিসি কালচার। তো এগুলো মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন। চলো নেক্সট প্রশ্নে চলে যাবো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের মধ্যে কে লোদি বংশের ভিত্তি স্থাপন করেছিলেন? লোদি বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রশ্ন হচ্ছে লোদি বংশ। দেখো, লোদি বংশ প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1451 সালে লোদি বংশের প্রতিষ্ঠা করছেন কে? বহলুল লোদি। সেই জন্য বহলুল লোদিকে লোদি বংশের ভিত্তি স্থাপক বলা হয়। 1451 সাল থেকে 1526 সাল পর্যন্ত লোদি বংশ টিকেছে। আর লোদি বংশের শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সঙ্গে পরাজিত হয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। তাহলে লোদি রাজবংশের ভিত্তি স্থাপন কে করেছে? বহলুল লোদি। চলো 3 নম্বর প্রশ্ন দেখো, কোন দল একটু স্পিডে করব, মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো। কোন দল 2020 সালে পঞ্চমবারের মতো আইপিএল শিরোপা জিতে প্রথম আইপিএল দল হয়েছে? 2020 সালে ফিফথ টাইম আইপিএল জিতছে কোন দল? কারেক্ট আনসার হবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 2020 সালে 5বারের জন্য আইপিএল জিতে প্রথম আইপিএল, অর্থাৎ সবচেয়ে বেশিবার আইপিএল জেতা দল হল। এটা 2021 সালের যেহেতু পরীক্ষা, তাই এটা 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আর বর্তমানকে যদি আমরা দেখে বলি 2023 সাল, তাহলে কিন্তু চেন্নাই এবং মুম্বাই দুটি দলই 5বার করে আইপিএল জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলা হয় যে আইপিএল খেলা কবে শুরু হয়েছিল, তো 2008 সালে প্রথম আইপিএল খেলা শুরু হচ্ছে, লাস্ট হয়েছে 2023 সালে। আর কিছুদিন পরে আবার আইপিএল হবে, খেলা শুরু হবে। ঠিক আছে, 2000 এরপর হচ্ছে 2024 সালে আইপিএল হবে। আর দেখো,
আর লাস্ট টাইম জয়ী হয়েছে কোন দল? চেন্নাই সুপার কিংস লাস্ট টাইম। 4 নম্বর দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোন আদমশুমারি বলেছে? 2011 সালের আদমশুমারি। 2011 সালের আদমশুমারি থেকেই প্রশ্ন আসে, কারণ তারপর এখনো সেন্সাস হয়নি একবারে, যেহেতু যদিও 10 বছর অন্তর সেন্সাস হয়, 2011 পর 2021 সালে সেন্সাস হয়নি, এমনকি এখনো কিন্তু সেন্সাস কমপ্লিট হয়নি। ঠিক আছে, তো 2011 সালের যে সেন্সাস সেই অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হচ্ছে সিকিম, সবচেয়ে কম জনবহুল রাজ্য। এখন দেখো প্রশ্ন থাকে কেমন, আরেকটা প্রশ্ন থাকে যে সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম। সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব হচ্ছে 13 পার স্কোয়ার কিলোমিটারে, 13। ঠিক আছে, আর সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। না, সবচেয়ে জনঘনত্ব যদি বেশি বলা হয় তখন হবে বিহার। সবচেয়ে বেশি জনবহুল যদি বলা হয় তখন হবে, ঠিক আছে। চলো 5 নম্বর প্রশ্নে যাবো। 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক? নিচের কোন বিবৃতিটি সঠিক? সূর্য একটি আলোকিত বস্তুর উদাহরণ। এটা অপশনটা দেখতে দেখতে সবাই বলবে যে হ্যাঁ, সূর্য আলোকিত বস্তুর উদাহরণ। আলোকিত বস্তু মানে সেই বস্তুর মধ্যে আলো থাকলে তাকে আলোকিত বলবো, কিন্তু সূর্যের আলোর যে কারণটা হচ্ছে সেখানে কিন্তু হাইড্রোজেন হিলিয়ামের কারণে কিন্তু যে আহ, ওখানে বিক্রিয়া ঘটছে, পারমাণবিক সংযোজন পারমাণবিক বিয়োজন বিক্রিয়ার ফলে সূর্যের সবসময় কিন্তু বিস্ফোরণ হচ্ছে, যার ফলে সেখান থেকে আমরা আলোটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আলোকিত বস্তুর উদাহরণ নয়। একটি ফ্রাইং প্যান একটি অস্বচ্ছ বস্তুর উদাহরণ? হ্যাঁ, এটি ঠিকই। ফ্রাইং প্যান মানে কি, যে পাত্রগুলোতে ধরো রান্নার যে কালো পাত্রগুলো থাকে না, কালো পাত্র কেন, যে কোনো পাত্রই, রান্নার পাত্র, এগুলোকে বলা হচ্ছে ফ্রাইং প্যান। এই প্যানগুলো কিন্তু অস্বচ্ছ বস্তু। হ্যাঁ, ঠিকই আছে। আর দুটো অপশন দেখে নিই আমরা। একটি কাঠের বাক্স একটি আলোকিত বস্তুর উদাহরণ? না, ওই কাঠের বাক্স আলোকিত বস্তুর উদাহরণ নয়। আর স্বচ্ছ কাচের তৈরি একটি খালি বোতল একটি অস্বচ্ছ বস্তুর উদাহরণ? এটাও ভুল আছে। অস্বচ্ছ বস্তুর উদাহরণ কি? অস্বচ্ছ বস্তু কাকে বলবো? দেখো, কাচের মধ্য দিয়ে আলো যেতে পারে, তাই কাচ হচ্ছে কিন্তু স্বচ্ছ বস্তু। ঠিক আছে, তাই এটাও ভুল আছে। তাহলে ঠিক কোনটি? এটাই একমাত্র ঠিক আছে, অপশন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন আছে কি, কাজটা ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে কিন্তু শেয়ার করো। কোন প্রতিবেশী দেশ এবং ভারতের সীমানা সংবিধান 100তম সংশোধন আইন 2015 দ্বারা অনুমোদিত হয়েছে? ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যে সীমানা সেটা 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে অনুমোদিত হয়েছিল 2015? কারেক্ট আনসার হচ্ছে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমানা সেটা অনুমোদিত হলো 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2015 সালে। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখবো আমরা। 7 নম্বর প্রশ্ন দেখো, অর্থনীতিতে তীব্র চাপের সময়ে কোন ধারাটি সরকারকে তার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা 0.5% পয়েন্ট লঙ্ঘন করতে দেয়? এটা একটা ইকোনমিক্সের প্রশ্ন। ইকোনমিক্সটা ডিটেলস যদি ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারা যাবে। অর্থনীতিতে তীব্র চাপের সময়ে কোন ধারাটি সরকারকে তার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা 0.5% পয়েন্ট লঙ্ঘন করতে দেয়? কারেক্ট আনসার হবে, একটা ধারা আছে যেটা হচ্ছে এসকেপ ধারা। তো দেখো, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে। এই ধরনের প্রশ্ন পেলে ঘাবড়ে গেলে চলবে না। ঠিক আছে, কারণ এই ধরনের প্রশ্ন অনেক স্টুডেন্ট থাকবে, 90% স্টুডেন্ট যারা কিন্তু করতে পারবে না। তো তোমার বেশি ঘাবড়ে লাভ নেই, কারণ কিছু কিছু তোমাদের 20টা প্রশ্ন থাকবে, তো 20টার মধ্যে 4 থেকে 5টা এমন কোয়েশ্চেন থাকবে যেটা 95% স্টুডেন্ট এগুলোর উত্তর করতে পারবে। নেক্সট দেখো, 8 নাম্বার প্রশ্ন কি আছে, এনি জাইদি ড্যাশ বছরের জন্য 9 ডটস পুরস্কারে ভূষিত হয়েছে? এনি জাইদি, এনি জাইদি একজন ইউরোপিয়ান, ভারতীয় ইউরোপিয়ান রাইটার। ঠিক আছে, তিনি 2019-20 সালের জন্য এই যে পুরস্কারটা, কি পুরস্কার? 9 ডোস্ট পুরস্কারে সম্মানিত হয়েছে। সালের জন্য? 2019-20 সালে তিনি যায়নি। ঠিক আছে,
আর লেখাটা হচ্ছে আর কোন লেখার জন্য তিনি পেলেন এটা, ব্রেড সিমেন্ট কালচার। ব্রেড সিমেন্ট কালচার বলে একটা উপন্যাস তিনি লিখেছেন বা প্রবন্ধ লিখেছেন, এই লেখার জন্য তিনি এই পুরস্কার। 50টি প্রশ্ন আছে, লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন। 9 দেখো, নিচের কোন রাজ্যের সাথে বিষ্ণু দো নৃত্যটি মূলত যুক্ত? কোন রাজ্যের সঙ্গে বিষ্ণু দো নৃত্যটি যুক্ত? ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো, বিখ্যাত একটা ফক ডান্স যেটার নাম হচ্ছে গরবা। গরবা কোন রাজ্যের ডান্স? তারপর হচ্ছে রাস। রাসটা কোন রাজ্যের ডান্স? তারপর হচ্ছে টিপ্পনি। গরবা, রাস, টিপ্পনি এগুলো যে রাজ্যের ডান্স, সেই রাজ্যেরই একটা ডান্সের নাম হচ্ছে বিষ্ণুত্ব। তাহলে কি হবে? গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। তারপর হচ্ছে ডাঙ্গি নৃত্য। গুজরাটের আরো ডান্স আছে যেগুলো হচ্ছে ডাঙ্গি নৃত্য, তারপর হচ্ছে হুডো, এগুলো সবই হচ্ছে গুজরাটে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। প্রশ্ন, আচ্ছা আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা ব্যাচ আমাদের এসএসসি জিডির ব্যাচটা এখনো নিতে চাও তাহলে এখনো কিন্তু নেওয়ার সুযোগ আছে। 399 এ তোমরা ব্যাচটা পেয়ে যাবে। এখানে তোমরা রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, জিকের ক্লাস পাবে, সঙ্গে পিডিএফ পাবে, ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে। এত কিছু ম্যাটেরিয়াল তোমরা এখান থেকে পাবে। যদি ব্যাচটা নিতে চাও তো নিয়ে নাও। আমাদের গাইডেন্স গুলো অ্যাপটা ডাউনলোড করো, প্রত্যেকে গাইডেন্স গুলো অ্যাপটা ডাউনলোড করলে সেখান থেকে তোমরা ব্যাচটা নিতে পারবে। ডেসক্রিপশনে লিংকে দেওয়া আছে, সকলে তোমরা গাইডেন্স গুলো একটা ডাউনলোড। দেখো 10 নম্বর প্রশ্ন, বস্তুর স্বাভাবিক প্রবণতাকে তাদের বিশ্রাম বা অভিন্ন গতির পরিবর্তন ড্যাশ বলা। একটা বস্তুর স্বাভাবিক প্রবণতাকে তাদের বিশ্রাম বা অভিন্ন গতির পরিবর্তনকে জড়তা বলা হয়। কি বলা হয়? জড়তা। এটা যখন পরীক্ষার হলে একটু ভাষাটা ভালো পাবে। এখানে আমি ট্রান্সলেট করতে গিয়ে কিন্তু ভাষাটা এরকম হয়ে গেছে, হয়তো আমরা বুঝতে অসুবিধা হচ্ছে। আর যদি এই ধরনের প্রশ্ন পেয়ে যাও, যদি বুঝতে না পারো তখন কি করবে, ইংরেজিটা একবার দেখে নেবে, তাহলে কিন্তু সুবিধে হবে। এটাকে তাদের কোনো বস্তুর স্বাভাবিক অবস্থায় থাকার যে প্রবণতা বা বিশ্রাম করার যে প্রবণতা, বা যে কোনো একটা বস্তু কোনো জায়গায় রেখে দিলে সেটা সেখানেই থেকে যাচ্ছে, সেই বস্তুকে জড় বস্তু বলা হয়। আর তার এই অবস্থাটাকে বলা হচ্ছে জড়তা। 11 নম্বর দেখো, যখন সরকার কর কমায় এবং সরকারি ব্যয় বাড়ায় তখন কোন ধরনের রাজস্ব নীতি অনুসরণ করে? এটাও ইকোনমিক্স থেকে প্রশ্ন দিয়েছে। তো যে শিফটে যেমন থাকছে, কোন শিফটে ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন থাকছে, কোন শিফটে আবার নাও থাকছে, আবার কোন শিফটে দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছে, তিনটা প্রশ্ন। যখন সরকার করটা ট্যাক্স কমিয়ে দিচ্ছে আর ব্যয়টা বাড়িয়ে দিচ্ছে তখন কোন ধরনের রাজস্ব নীতি অনুসরণ করে? তো সেই রাজস্ব নীতিটাকে কি বলছে যখন সরকার এটা করছে? কি হবে? এটাকে বলা হচ্ছে সম্প্রসারণমূলক আর্থিক নীতি। কি বলবো? সম্প্রসারণমূলক আর্থিক নীতি। 4 নম্বর প্রশ্ন দেবে। কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কোন ভারতীয় রাজ্যে পারিবারিক শিকড় রয়েছে? অর্থাৎ ভারতের কোন রাজ্যের সঙ্গে তিনি যুক্ত? কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম ভাইস প্রেসিডেন্ট। আর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। জো বাইডেন হচ্ছেন 46তম রাষ্ট্রপতি। তো কমলা হ্যারিস ভারতের তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো তার পূর্বপুরুষের বংশধর তামিলনাড়ুতে ছিল, জন্ম হয়েছে ওখানেই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কমলা হ্যারিসের জন্ম। 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন ভারতীয় শহরে দেশের প্রাচীন হ্রদগুলির মধ্যে একটি লেন্ডিয়া তালাব অবস্থিত? লেন্ডিয়া তালাবটা কোথায় অবস্থিত? কারেক্ট আনসার কি হবে দেখো, লেন্ডিয়া তালাবটা হচ্ছে ভোপালে অবস্থিত। লেন্ডিয়া তালাব বা একটা সরোবর বলতে পারো, বা এটাকে একটা ড্যাম টাইপের বলতে পারো, এই ড্যামটা অবস্থিত মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। তো এখানে একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দেবে যে এই যে
ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা ভোপাল যে গ্যাস দুর্ঘটনা সেটা কত সালে হয়েছে এবং কোন গ্যাস ছিল? দেখি কে কে কমেন্ট করো। প্রত্যেকে কমেন্ট করলে বুঝতে পারবো যে তোমরা কিন্তু ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখো, 14 নম্বর প্রশ্ন কি আছে? নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্যে কে ফ্রেঞ্চ ওপেন 2020 মহিলাদের একক ইভেন্টে জিতেছে? 2020 সালের প্রশ্ন দিচ্ছে, তো আমাদের 2020 সালেরটা ইম্পর্টেন্ট নয়, আমরা যেটা দেখবো এখন কে জিতেছে সেটা। 2020 সালে জিতেছিল কে? ইগা সুয়াটেক। আর এখন যদি 2023 সালের ফ্রেঞ্চ ওপেন বলা হয়, 2023 সালের ফ্রেঞ্চ ওপেন মেল কে জিতেছে? মেল বললে হবে নোভাক নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ। আর যদি বলা হয় যে ফিমেল, ফিমেল হবে ইগা সুয়াটেক। ঠিক আছে, 15 নম্বরটা দেখো, 1925 সালের ট্রেন ডাকাতির সাথে নিচের কোন ষড়যন্ত্র সম্পর্কিত? 1900 যে ঠিক আছে, 1925 সালের ট্রেন ডাকাতির সাথে নিচের কোন ষড়যন্ত্র সম্পর্কিত? এটা আমরা প্রত্যেকেই জানি, কাকোরি ষড়যন্ত্র যে মামলা বা কাকোরি কনস্পিরেসি, কাকোরি ষড়যন্ত্র মামলাটা ঘটেছিল 1925। কাকোরি হচ্ছে উত্তরপ্রদেশের একটা জায়গার নাম, সেই উত্তরপ্রদেশে সেই জায়গাতেই কাকোরি ট্রেন ডাকাতিটা ঘটেছিল। এই ডাকাতিতে মানে এখানে অংশগ্রহণ করেছিলেন ভারতের কয়েকজন বিপ্লবী, ভারতের স্বাধীনতা সংগ্রামী, যেমন হচ্ছেন বিসমিল খান, চন্দ্রশেখর আজাদ, রাজেন্দ্র লাহিড়ী প্রভৃতিরা এখানে। নেক্সট দেখো, 16 নম্বর প্রশ্নে চলে যাব, নিচের কোনটি মিজোদের ঐতিহাসিক বাঁশ নৃত্য? মিজোদের ঐতিহাসিক বাঁশ নৃত্য, কারেক্ট আনসার কি হবে? মিজোরামের ঐতিহাসিক বাঁশ নৃত্য হচ্ছে চেরাও। কি হবে? চেরাও। 3 নম্বর ইজ দ্য চেরাও। নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো, পরবর্তী প্রশ্ন কি আছে দেখবো আমরা। দীপা মালিক হলেন ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট যিনি ড্যাশ রিও অলিম্পিকে পদক জিতেছেন। খুব ভালো প্রশ্ন। দীপা মালিক ভারতের প্রথম প্যারা অ্যাথলিট যিনি কত অলিম্পিকে, কোন অলিম্পিকে পদক জিতলেন? 2016। অর্থাৎ অলিম্পিকে পদক জেতা ভারতের প্রথম প্যারা অলিম্পিক অ্যাথলিট হচ্ছেন দীপা মালিক। 2016 সালের যে অলিম্পিক সেটা হয়েছিল কোথায়? রিও অলিম্পিক, যেটাকে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে হয়েছে। এখন হচ্ছে তাহলে 2012 সালের অলিম্পিক কোথায় হলো? লন্ডনে। 2008 সালের অলিম্পিক কোথায় হলো? বেজিং, বেজিং শহরে। 2020 সালের অলিম্পিক বা যেটা 2000 করোনার জন্য 2022-এ হলো, এটা কোথায় হলো? টোকিওতে। এখন একটা প্রশ্ন হোমওয়ার্ক করতে হবে তোমাদের, যে 2024 সালের যে অলিম্পিক সেটা কোথায় হবে সেটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে সুভাষচন্দ্র বসু ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে এসেছিলেন? সুভাষচন্দ্র বসু ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে এসেছিলেন কত সালে? কত সালে সুভাষচন্দ্র বসু ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে? কারেক্ট আনসার কি হবে? 1941। 1941 সালে সুভাষচন্দ্র বসু ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে এসেছিলেন। পালিয়ে তিনি সিঙ্গাপুর হয়ে, জাপান হয়ে কিন্তু বিদেশে। 19 দেখো, ভারতীয় জাতীয় ক্যালেন্ডার বছরের প্রথম মাস কোনটি? 22 মাস থেকে শুরু হয়, কোনটি বসন্ত বিষুবের পরে? অর্থাৎ ভারতের যে ক্যালেন্ডার, ভারতের, আমরা তো জানুয়ারি ফেব্রুয়ারি বলছি, এটা তো ইন্টারন্যাশনাল, শুধুমাত্র ভারতের নয়। শুধু যদি ভারতের বলা হয় বাৎসরিক ক্যালেন্ডার, সেখানে প্রথম মাস হচ্ছে চৈত্র মাস। ভারতের ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র মাস, যেটা 22 মার্চ থেকে। 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি পারমাণবিক সংখ্যা 10 বিশিষ্ট একটি রাসায়নিক উপাদান? তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তার একটা আনসার হবে নিয়ন। নিয়নের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। 11 হচ্ছে, ভারতের প্রাচীন ইতিহাসের রেফারেন্সে নিচের কোন স্থানটি অশোক স্তম্ভের সাথে যুক্ত?
তাহলে সঠিক উত্তর কি হবে? কাঁচি। যে অশোক স্তম্ভ, প্রাচীন ইতিহাসের রেফারেন্সে নিচের কোন স্থানটি অশোক স্তম্ভের সঙ্গে যুক্ত? তো সেই যে প্রথম অশোক স্তম্ভটি আবিষ্কৃত হলো তা হচ্ছে 1851 সালে। ভারতের প্রথম সার্ভে অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম যে ডিরেক্টর, প্রথম প্রেসিডেন্ট বলতে পারো, আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে 1851 সালে যখন কাজ চলছিল সেই সময় রাঁচিতে অশোকের স্তূপের কাছেই এই স্তম্ভটি আবিষ্কার হয়। ঠিক আছে, 22 নম্বর। রেচনা দোয়াব এর মধ্যে অবস্থিত। কোন নদীতে রেচনা দোয়াবটা অবস্থিত? দোয়াব মানে কি? একটা নদীতে যখন আরেকটা নদী এসে পড়ছে, থেকে যদি পড়ে বা মিশছে, সেই জায়গাটাকে আমরা দোয়াব বলি। তাহলে রেচনা দোয়াবের মধ্যে অবস্থিত রাভি ও চেনাব নদীর মধ্যে রেচনা দোয়াবটা অবস্থিত। 23 নম্বর দেখো, রাজ্যসভা সংক্রান্ত সাংবিধানিক বিধানের রেফারেন্সে নিচের কোন বিবৃতিটি সঠিক? রাজ্যসভা সংক্রান্ত সাংবিধানিক বিধানের রেফারেন্সে নিচের কোন বিবৃতিটি সঠিক যদি বলা হয়, দেখো, ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান, হ্যাঁ, এটা তো একদমই ঠিক আছে। উপরাষ্ট্রপতি হবেন রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে এই অপশনগুলো কি দেখার দরকার আছে? দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান, না, ভুল আছে। আর অপশনগুলো দেখছি না, প্রথম অপশনটাই আমরা ঠিক পেয়ে গেছি, উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান। এখন প্রশ্ন হচ্ছে তাহলে লোকসভার চেয়ারম্যান কে হবেন? তো লোকসভার চেয়ারম্যান হচ্ছেন কে হবেন? স্পিকার। স্পিকার হচ্ছেন লোকসভা, ওম বিড়লা বর্তমান। 24 দেখো, ভারতীয়দের তাদের দৈনন্দিন জীবনে ফিটনেস ক্রিয়াকলাপ এবং খেলাধুলাকে স্বাস্থ্যকর এবং ফিট জীবনধারার পথ প্রশস্ত করতে উৎসাহিত করার জন্য কখন ফিট ইন্ডিয়া আন্দোলন শুরু? ফিট ইন্ডিয়া আন্দোলনটা কবে শুরু? ফিট ইন্ডিয়া আন্দোলন, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যদিও এখন আর ইম্পর্টেন্ট নয়। আগস্ট 2019 সালে ফিট ইন্ডিয়া আন্দোলনটা শুরু হয়েছে। 25 নম্বর প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত গুলির মধ্যে কে 2020 সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন? কবে? 2020 সালের আগস্ট মাসে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন। কে নিলেন? কারেক্ট আনসার হবে গিরিশ চন্দ্র মুর্মু, সরি, মনোজ সিনহা। 2019 সালে 2019 সালে জম্মু কাশ্মীর হচ্ছে, জম্মু কাশ্মীর আগে রাজ্য ছিল, কিন্তু 2019 সালে জম্মু কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়, তার সঙ্গে লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়। মনোজ সিনহা, এবং বর্তমানে বলা হয় যদি যে জম্মু কাশ্মীরের প্রশাসক বা লেফটেন্যান্ট গভর্নর কে আছেন, তখন হবে মনোজ সিনহা। এরপর আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে 24/11/2021 সালে থার্ড শিফটে এসেছিল সেই প্রশ্নগুলো করব। মন দিয়ে দেখতে থাকো, অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে। 24 নম্বর, 1864 থেকে 1939 সালের মধ্যে ড্যাশ ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে কাজ করে। 1864 থেকে 1939 সালের মধ্যে ড্যাশ ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে কাজ করে। কারেক্ট আনসার কি হবে? সিমলা। সিমলা সিমলা ছিল 1864 সাল থেকে 1939 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা। এখন দেখো, 1911 সালের ডিসেম্বর মাসের আগে পর্যন্ত কলকাতা কিন্তু ভারতের রাজধানী ছিল। তারপর 1911 সালের ডিসেম্বর মাসে, 1911 সালের 12ই ডিসেম্বরের পর থেকে ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। নিচের কোন আইনে বলা হয়েছে যে দুটি বস্তুর মধ্যে বল সরাসরি তাদের ভরের গুণফলের সমানুপাতিক? বল কি হচ্ছে? ভরের গুণফলের সমানুপাতিক। এটা বলা হচ্ছে মহাকর্ষের সূত্র। মহাকর্ষের সূত্রে বলা হচ্ছে দুটো বস্তু যদি পাশাপাশি থাকে, সেই বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, সেই দুটো বস্তুর ভর, যদি একটা বস্তুর ভর m1, একটা বস্তুর ভর m2 হয়, আর বল যদি f1 হয় এবং f2 হয়, তাহলে কি হবে? f1 f2
সমানুপাতিক হচ্ছে m1 m, ঠিক আছে? এটা হচ্ছে মহাকর্ষের সূত্রে বলা হয়। 28 দেখো কোন ঘটনার ভিত্তিতে জেট ইঞ্জিন কাজ করে? এটাও সেই একই জায়গা থেকে প্রশ্ন ফেলেছে, এটাও ভরবেগ থেকে দিয়েছে প্রশ্নটা। তো কোন ঘটনার ভিত্তিতে জেট ইঞ্জিন কাজ করে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা ভরবেগের জেট ইঞ্জিন কাজ করে। রৈখিক ভরবেগ কাকে বলা হচ্ছে? ভরবেগকেই বলা হয় রৈখিক ভরবেগ। ভরবেগের একক এসআই একক যদি বলা হয়, তো ভরবেগের এসআই একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 29 দেখো শীঘ্রই যত্ন ও সুরক্ষার প্রয়োজনে ট্রান্সজেন্ডার শিশুদের জন্য ভারতের প্রথম বাড়ি কোথায় প্রতিষ্ঠিত? যেগুলো ট্রান্সজেন্ডার শিশু থাকবে সেই ট্রান্সজেন্ডার শিশুদের সুরক্ষার জন্য ভারতের প্রথম বাড়ি তৈরি নির্মাণ করা হয়েছে কোথায়? বেঙ্গালুরুতে। এটা 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে এটা আর অতটা ইম্পর্টেন্ট নয়। 30 দেখো আজি লামু লোকনৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত? আজি লামু লোকনৃত্য, আজি লামু লোকনৃত্য কোন রাজ্যের অন্তর্গত? কারেক্ট আনসার হবে অরুণাচল। অরুণাচল প্রদেশের একটা লোকনৃত্য হচ্ছে আজি লামু। অরুণাচল প্রদেশের মনপা ইয়ে আছে জাতি, মনপা জাতি, পা না মনপা কিছু জাতি, এই ট্রাইবদের এই আজি লামু লোকনৃত্যটা করে। 31 দেখো কি আছে? ইন্দো মায়ানমার সীমান্তে ভারতের পূর্ব উচ্চভূমির মিজো পাহাড় এবং মণিপুর পাহাড় সংলগ্ন কোন পাহাড় অবস্থিত? ইন্দো মায়ানমার সীমান্তে অর্থাৎ ভারত এবং মায়ানমারের সীমান্তে কি কি পাহাড় আছে দেখো? মিজো পাহাড় আছে, মণিপুর পাহাড় আছে, আর তার সঙ্গে আরেকটা পাহাড় আছে যেটা হচ্ছে চীন পাহাড় আছে। কি পাহাড়? চীন পাহাড়। 32 দেখো নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনে রাষ্ট্রপতির জন্য সংবিধান সংশোধনের প্রতি সম্মতি দেওয়া বাধ্যতামূলক? অর্থাৎ যে সংবিধান সংশোধনী বিলগুলো থাকবে সেই সংবিধান সংশোধনী বিলগুলোকে রাষ্ট্রপতিকে কিন্তু সই করতেই হবে, বাধ্যতামূলকভাবে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হবে। এটা হচ্ছে 24তম সংবিধান সংশোধনী। 1971 সালে বলা হয়েছে যে সংবিধান সংশোধনী যে বিলগুলো রাজ্যসভায় লোকসভাতে পাস হবে সেটাতে রাষ্ট্রপতিকে সিলমোহর দিতেই হবে, ঠিক আছে? 1971 সালে। একটা প্রশ্ন হচ্ছে যে ভারতের যে সংবিধান সংশোধনী প্রসেসটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে, পরীক্ষায় প্রশ্ন থাকে, এটা সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে এটা নেওয়া। 32-33 দেখো নিচের মধ্যে কে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে? 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে? কারেক্ট আনসার হবে লুইস গ্লাক। লুইস গ্লাক 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তেমনি তোমাদের এবছর কে কে সাহিত্যে কি নোবেল পুরস্কার পেয়েছেন সেগুলো কিন্তু এবছরের জন্যই, ঠিক আছে? 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার আমরা ভিডিও দিয়েছি, সার্চ করবে যে নোবেল পুরস্কার 2023 গাইডেন্স বুক লিখে সার্চ করলে পেয়ে যাবে নোবেল পুরস্কারের ভিডিও। এবছর 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে? জন অলাভ ঘোষ। কি নাম? জন অলাভ, তিনি সাহিত্য নোবেল এবছর 2023 সালে। 34 দেখো চিরাগ শেট্টি যিনি 2020 সালের অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? চিরাগ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হচ্ছে? চিরাগ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে চিরাগ শেট্টি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত চিরাগ শেট্টি। পরবর্তী দেখো চাণক্য ড্যাশের শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন? দেখো এর আগের একটা না দুটো শিফট আগেও আমরা চাণক্য থেকে প্রশ্ন এসেছিল যে চাণক্য অশোকের বাধা দিয়েছিলেন বা এই ধরনের প্রশ্নটা ছিল। চাণক্য কে ছিলেন? চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু বা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। এই চাণক্যর সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য বংশের কে হবে? চন্দ্রগুপ্ত। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, ঠিক আছে? 36 নম্বর দেখো সালার জং মিউজিয়াম কোন শহরে অবস্থিত? সালার জং মিউজিয়াম কোন শহরে অবস্থিত?
সালারজং মিউজিয়ামটা কোন শহরে অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের সঙ্গে সেকেন্দ্রাবাদ হচ্ছে যমজ শহর। পরীক্ষায় প্রশ্ন থাকে নিম্নের কোন দুটি শহর হলো যমজ শহর? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ যমজ শহর। সালারজং মিউজিয়াম আছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে বর্তমানে তেলেঙ্গানার রাজধানী। ৩৫ দেখো, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, যাকে SGSY শর্টে বলা হচ্ছে, ড্যাশ সালে চালু। এই স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এটা হচ্ছে গ্রামের যুবকদের, যারা নিজেরা, গ্রামের যুবক যুবতীরা নিজেরা যাতে রোজগার করতে পারে তার জন্য চালু করতে হয়েছিল, যেটা হচ্ছে 1999 সালে। ৩৮ হচ্ছে ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ এবং তার বেশি বয়সের একজন ব্যক্তি যিনি উভয়ই পড়তে পারেন এবং যে কোনো ভাষায় বোধগম্যতার সাথে লিখলে তাকে স্বাক্ষর বলে গণ্য। অর্থাৎ এখানে বয়সটা জানতে চাই। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কত বয়সের ঊর্ধ্বে একজন ব্যক্তি কি করছে, পড়তে পারলে যে কোনো ভাষায়, বা ভারতের যে ভাষাগুলো সরকারি আছে বা বিজ্ঞান সাংবিধানিক স্বীকৃতিযুক্ত যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোতে লিখতে বা যে কোনো স্ক্রিপ্টে লিখতে পারলে বা পড়তে পারলে তাকে আমরা কি বলবো, স্বাক্ষর বলবো। 7 বছরের ঊর্ধ্বে হলেই চলবে। 39 হচ্ছে 2020 সালের অক্টোবরে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে নিযুক্ত করা হয়েছিল? দরকার নেই, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখনকার, এটা এখন আসবে না প্রশ্নটা, তো কারেক্ট আনসার হবে জে ভেঙ্কট রামন। 40 নম্বর প্রশ্নে চলে যাব। একটি ব্যবসায়িক উদ্যোগ যা মূলত বাণিজ্যের মাধ্যমে লাভ করে, সস্তায় পণ্য ক্রয় করে এবং উচ্চ মূল্যে বিক্রি করে তাকে ড্যাশ কি বলবে? একটা ব্যবসায়িক উদ্যোগ বা একটা যে কোনো দোকান বলতে পারে, বাণিজ্যের মাধ্যমে কি করছে, লাভ করছে, সস্তায় পণ্যটা ক্রয় করছে, উচ্চ মূল্যে বিক্রি করছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলছি আমরা বাণিজ্য। ইকোনমিক্সের প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল, একটু বুঝে উত্তর করতে পারলেই এটার উত্তর হয়ে যাবে। ৪১ দেখো, ফুলের ডিম্বাশয়ের ভিতরে ছোট ছোট পুঁতির মতো গঠনকে ড্যাশ। ফুলের ভিতরে যে ছোট ছোট পুঁতির মতো গঠন থাকে সেগুলোকে ডিম্বাণু বলে। ডিম্বাণু এগ বলে, ঠিক আছে। ৪২ দেখো, ড্যাশ বন্ডগুলি ভারতের বাইরে বিশ্ব পুঁজিবাদের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা অর্থ সংগ্রহ এবং ভারতীয় কোম্পানিগুলিকে ঋণ দেওয়ার জন্য জারি করা। এই প্রশ্নটা 2023 সালের প্রিভিয়াস ইয়ার যখন আমরা করছিলাম তখনও কিন্তু এই প্রশ্নটা আমরা পেয়েছি। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু এসএসসি প্রশ্ন দেয়, প্রচুর প্রশ্ন দেয়। ড্যাশ বন্ডগুলি ভারতের বাইরে বিশ্ব পুঁজি বাজারে, এটা হচ্ছে মশলা বন্ড। কি বন্ড? মশলা বন্ড। ৪৩ দেখো, কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা, যিনি 2020 সালের নভেম্বরে মারা যান, তিনি তার দেশ আর্জেন্টিনাকে ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ফুটবলের কিংবদন্তি ফুটবলার, ফুটবলের জাদুকর বলা হয় দিয়েগো মারাদোনা। 2020 সালে তিনি মারা গেলেন। তিনি যখন আর্জেন্টিনা দলের ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন 1986 সালে, সে সময় আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ পেয়েছে। আর লাস্ট যেটা ফুটবল ওয়ার্ল্ড কাপ হলো 2022 সালে, এবারেও কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ। তো কারেক্ট আনসার হবে 1986। 44 নম্বর প্রশ্ন দেখো, 2020 সালের নভেম্বরে ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় নৌমহড়ার নাম, এটা তখনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাও উত্তর বলে দিচ্ছি, এটা হচ্ছে মালাবার। মালাবার এক্সারসাইজ ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় নৌমহড়ার নাম ছিল। এখন হচ্ছে এই যে মালাবার এক্সারসাইজ, এটা কিন্তু 2023 সালেও হয়েছে। 2023 সালের আগস্ট মাসে আয়োজিত হয়েছে। আর কোথায় আয়োজিত হলো? অস্ট্রেলিয়া কোস্টে, অস্ট্রেলিয়া উপকূলে এটা আয়োজিত হয়েছে। কোন কোন দেশ অংশগ্রহণ করেছে? অস্ট্রেলিয়া, ভারত, জাপান, মার্কিন। এইগুলোর সঙ্গে একটা দেশ এড হবে, অস্ট্রেলিয়া। এই 4টি দেশ এবারে 2023 সালে অংশগ্রহণ, যদি এখানে থাকে তাহলে অবশ্যই আশা করি করতে পারবে। 45 হচ্ছে চাইল্ড কেয়ার, শিশুদের যত্ন ও সুরক্ষা বিল 2014 কি অনুমোদন করে? 2014 সালের যে চাইল্ড কেয়ার, সেটা কি অনুমোদন করছে? এটা অনুমোদন করেছে যে কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধের জন্য 16 থেকে 18 বছর বয়সী কিশোরদের পিতামাতাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা
ভুল আছে, এটা হবে না। 16 থেকে 18 বছর বয়সী কিশোরদের যৌন অপরাধের জন্য, হ্যাঁ এটা ঠিক। 4 নাম্বারটা ঠিক। 16 থেকে 18 বছর বয়সী কিশোরদের জঘন্য অপরাধের জন্য প্রাপ্তবয়স্কদের মতো শাস্তি দেওয়া। অর্থাৎ আগে কি নিয়ম ছিল যে 18 বছরের নিচে কেউ যদি জঘন্য অপরাধ করে তাকে কিন্তু সেরকম শাস্তিটা দেওয়া হতো না, তাকে কম শাস্তি দেওয়া হতো, শিশুদের মতো শাস্তি। কিন্তু এখন কি আইন করে দিল, 16 থেকে 18 বছর, যদি 16 বছরের বেশি কারো বয়স হয়, 16 বা 16-র বেশি যদি বয়স হয়, সে যদি জঘন্য অপরাধ করে তাহলে তাকে প্রাপ্তবয়স্কদের মতনই শাস্তিটা দেয়। খুব ভালো করেছে। এরপর দেখো 46, নিচের কোন উপজাতি নীলগিরি পর্বতের অন্তর্গত? কারেক্ট আনসার হবে টডাস। টডাস বা আমরা যেটাকে বলি টডা, ইংরেজিতে স্পেলিং হচ্ছে এরকম। টডাস উপজাতি নীলগিরি পর্বতের অন্তর্গত। আর এই যে আঙ্গামি দেখতে পাচ্ছ, আঙ্গামিস বা যেটাকে বলা হয় আঙ্গামি, এই আঙ্গামি উপজাতি হচ্ছে, এরা হচ্ছে নাগাল্যান্ডের। আরেকটা ইম্পর্টেন্ট এখানে আছে যেটা হচ্ছে জারোয়া। জারোয়া, এই জারোয়ারা হচ্ছে আন্দামান নিকোবর, কোথাকার? আন্দামান নিকোবর। 47 দেখো, নিচের কোন স্থান অঞ্চল ভারতীয় বন্য গাধার প্রাকৃতিক আবাস? বন্য গাধার জন্য একটা সব থেকে বৃহৎ প্রাকৃতিক আবাসস্থল ভারতের মধ্যে হচ্ছে কচ্ছের রান। কচ্ছের রান, যেটা গুজরাটে অবস্থিত কচ্ছের রান। 40 দেখো, নিচের কোন দেশ 2020 সালের নভেম্বরে অটল ইনোভেশন মিশন সিরিয়াস ইনোভেশন প্রোগ্রাম 3 চালু করে? ভারত এবং রাশিয়া এটা চালু করেছে। দরকার নেই, এটাও বাদ দাও, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আর দরকার নেই। নেক্সট দেখুন 49, একটি দেশের গড় আয় কিভাবে গণনা, গড় আয় কিভাবে গণনা করবো? গড় আয় টোটাল, দেশের টোটাল ইনকাম, তাকে টোটাল মানুষ দিয়ে ভাগ করে আমরা গড় আয় বার করি, ঠিক আছে? দেশের মোট আয়কে তার মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা দেশের গড় আয়টা পাই। 50 এবং আজকের লাস্ট প্রশ্ন, ক্লাস ভালো লাগলে অবশ্যই বেশি 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 করে শেয়ার। 50 হচ্ছে, নিম্নলিখিত ক্রীড়াবিদদের মধ্যে কে একজন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়? একজন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়, আমরা প্রত্যেকেই জানি, রোহন বাপান্না। কুলদীপ যাদব ক্রিকেটের সঙ্গে যুক্ত। রোহন বাপান্না হচ্ছেন ভারতের একজন পেশাদার টেনিস খেলোয়াড়। 3 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 50টি প্রশ্ন আজকে শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে বেশি করে তোমার বন্ধু শেয়ার করো, ক্লাসটা লাইক করে দাও, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করো। জয় হিন্দ।